ফাল্গুনী দে, যিনি ইরানে আটকে থাকা বাঙালি, এই মুহূর্তে তার ইন্টারভিউ আপনাদের দেখাবো। বাংলা টেলিভিশনের পর্দায় প্রথমবার ইরানে আটকে থাকা সেই বাঙালি ফাল্গুনী দে, তিনি তার অভিজ্ঞতার কথা বলেছেন এবং তিনি কি বলেছেন জি 24 ঘন্টাকে শোনাবো প্রথমে আপনাদের। I have reached Astra border of the Iran side and we are waiting to cross Azerbaijan border. আমি ভেবেছিলাম যে ই ভিসা দিয়ে হয়তো বর্ডার পেরোনো যাবে, কিন্তু ই ভিসা দিয়ে বর্ডার পেরোনো যাবে না। ই ভিসা শুধুমাত্র এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট যাওয়ার জন্য। তো মাইগ্রেশন কোড ইজ রিকোয়ার্ড। মাইগ্রেশন কোড কে দেবে? আজেরবাইজান গভর্নমেন্ট। এরা বলছে 15 দিন লাগবে মিনিমাম। বোম পড়া এবং যুদ্ধের শহর থেকে সরে এলাম অনেকটা, এগিয়ে এসেছি অনেকটা, 800,000 কিলোমিটার দূরে চলে এসেছি, ফলে অনেকটা নিরাপদ বোধ করছি। যে জীবন সংশয়ের কথা আমার মনে হচ্ছিল তেহরানে বসে, জানলা দিয়ে দ্রোণ উড়ে যাচ্ছে, বোম পড়ছে এবং ঘন ঘন সাইরেন বাজছে, অ্যাম্বুলেন্স চলে যাচ্ছে, এই যে ঘটনাগুলো দেখছিলাম সেখান থেকে অনেকটা দূরে চলে এসেছি, ফলে খানিকটা নিশ্চিত বোধ করছি। এই মুহূর্তে অনেকটা দূরে চলে এলেও, ইরান সীমান্তে পৌঁছে গেলেও তিনি তেহরানে বসে সেই মুহূর্ত প্রত্যক্ষ করেছিলেন। মিসাইল হামলা, বোমার হামলা সবটাই তিনি প্রত্যক্ষ করেছেন এবং রাতের পর রাত জেগে কাটিয়েছেন। এবার সেই মেগা এক্সক্লুসিভ সেই কথোপকথনের পালা, যেখানে আমরা পেয়ে গেছি ইরানে আটকে থাকা বাঙালি ফাল্গুনী দেকে। কথা বলবো সরাসরি মিস্টার দে'র সঙ্গে। মিস্টার দে, শুরুতেই জানতে চাইবো এই মুহূর্তে কি পরিস্থিতির মধ্যে রয়েছেন আপনি? আমি এই মুহূর্তে এবং এসে দেখতে পাচ্ছি পরিস্থিতি যেমনটা এক্সপেক্ট করেছিলাম ঠিক তার উল্টো। কারণ আমরা ভেবেছিলাম যে ই ভিসা, হোটেল বুকিং, এয়ার টিকিট দেখালে হয়তো আমরা সরাসরি ঢুকে যেতে পারবো আজেরবাইজানে, কিন্তু ওরা বলতে চাইছে এয়ারপোর্ট টু এয়ারপোর্ট ট্রান্সফারের জন্য ই ভিসা লাগে, কিন্তু ল্যান্ড বর্ডার দিয়ে পেরোতে গেলে আপনাকে মাইগ্রেশন কোড আনতে হবে আজেরবাইজান গভর্নমেন্টের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে। তো আজেরবাইজান গভর্নমেন্টের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের এই কথাগুলো আমরা জানতাম। সো আই হ্যাভ অ্যাপ্লাইড when I was there in Tehran and I was leaving for Astra border. তো এগুলো আমি আবেদন করে এসেছি। তো আবেদন করে আসার পর তারা আমাকে রিপ্লাই দিয়েছিল, আর your application is accepted and you have to wait for 15 days to get the migration. 15 দিন অপেক্ষা করা তো সম্ভব নয়। আমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং আজেরবাইজান গভর্নমেন্টের সঙ্গে যোগাযোগ করেছি আমি বিষয়টাকে যাতে করে ফাস্ট ট্র্যাকে খুব ইজিলি 2-3 দিনের মধ্যে বা তার থেকেও কম সময়ের মধ্যে যদি দেওয়া সম্ভব হয়। সো এইভাবে আমি চেষ্টা করে আপাতত এখানে ওয়েট করছি, সো দ্যাট আই গেট পাস টু এন্টার আজেরবাইজান। অলরেডি দেয়ার আর 2 other options like আমরা আর্মেনিয়াও যেতে পারতাম, কিন্তু আর্মেনিয়া চেষ্টা আমি করিনি। আমি ভেবেছিলাম যে আজেরবাইজান দিয়ে আমি চলে যেতে পারবো, কারণ অলরেডি আজেরবাইজানের রুট ধরেই কিন্তু রাশিয়ানরা গেছে এবং আরো চাইনিজরা গেছে এবং সাউথ ইস্ট এশিয়ার আরো অনেক দেশের লোকেরা এই বর্ডার দিয়ে গেছে। সো আই থট ইট ইজ ইজি অপশন ফর মি। আর ইন্ডিয়ান এম্বাসি আমাদেরকে বলেছিল যে আপনারা খুব যত তাড়াতাড়ি সম্ভব তেহরান ছাড়ুন এবং নিজের রিসোর্সের বেস করে আপনারা চলে যেতে পারেন। সো প্লিজ গো অন দ্য বেসিস অফ ইউর ওন পোটেন্সিয়াল। তো আমি সেই মতো মাঝরাতে আমি গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম। ভোরের দিকে একটা মস্কে ছিলাম, একটা গির্জায় ছিলাম রাত্রে। তারপর আমরা অনেক রোড ডাইভার্ট করে অনেক জায়গায় স্টপেজ নিয়ে তেলের জন্য দাঁড়াতে হয়েছে, অনেক সিকিউরিটির জন্য দাঁড়াতে হয়েছে, অনেক এভাবে আস্তে আস্তে আমরা গতকাল প্রায় রাত্রি 9টা নাগাদ, ভারতীয় সময় প্রায় 11টা নাগাদ বোধহয় আমরা এখানে পৌঁছেছি। বাট এখানে সম্পূর্ণ উল্টো সিচুয়েশন। মেনি আদার ইন্ডিয়ানস আর ওয়েটিং হিয়ার। এখানে অনেকে আমি দেখতে পাচ্ছি অপেক্ষা করছে, তারাও যা এর জন্য অপেক্ষা করছে। মিস্টার দে, এই জায়গায় একটু জানতে চাইবো আপনার কাছে প্রথম দিনের কথা। আপনি তো পাহাড়ে ট্রেকিং এর নেশায় সেখানে পৌঁছেছিলেন, তেহরান ঘুরে দেখবেন এমনটা মনে করেছিলেন। আপনি যে সমস্ত সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন সেখানে আপনার অভিজ্ঞতায় আপনি এই কথাই বলেছিলেন যে সেখানে ধারে পাশে আপনার পরিচিত কেউ ছিল না, একজন ইন্দো অস্ট্রেলিয়ান ছিলেন, তিনিও আপনার মতোই আটকে ছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে রসদ ফুরিয়ে যাওয়ার আশঙ্কা করছিলেন এবং আপনি এজেন্টদের সঙ্গে যোগাযোগ করছিলেন, দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছিলেন। কার সাহায্য কিছুটা হলেও পেয়েছেন? আমি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের সাহায্য পেয়েছি। আমার লোকাল ট্রাভেল এজেন্ট যাদের সঙ্গে আমি ইরানে এসেছি তারা আমাকে সহযোগিতা করেছে এবং তারা আমাকে যথেষ্ট সম্ভব সাপোর্ট দিয়েছে। এই যে আমি তেহরান থেকে আজেরবাইজান বর্ডারে এলাম, এখানকার যাবতীয় টাকা আমার ডিউ আছে। আমি যে গাড়ি ভাড়া করে এলাম, টোটাল থাকা খাওয়া, এই
যে এক্সট্রা 5 দিন 6 দিন আমি তেহরানে থাকলাম, তার টোটাল খরচ, তারপর আমার রোড ট্রান্সপোর্টের যাবতীয় খরচ, টোটাল খরচ, এমনকি এখানে এসে যে এসেছি আমি, এখানকার যাবতীয় খরচ আমার ট্রাভেল বিয়ার করছে, আমি পরে শোধ করে দেবো এই শর্তে। তো পরে শোধ করে দেবো এই শর্তে দেশে ফিরে যাবে, দেশে ফিরে যেতে পারছি না, শোধ করবো ওটা কি করে? তো দেশে ফিরে যাওয়াটাই তো এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মিস্টার দে, তেহরানের যে মুহূর্তে আপনি বুঝতে পারলেন যে আশেপাশে একটা ভয়ঙ্কর কিছু ঘটছে, সেই মুহূর্তের কথা আপনার কাছে একটু জানতে চাইবো। স্বাভাবিকভাবেই আপনার পরিবার উৎকণ্ঠায় রয়েছে, আপনি ভীষণ একটা সমস্যার মধ্যে পড়ে গেছেন, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই প্রশ্ন আপনাকে করতে হচ্ছে, কিন্তু আমরাও জানতে চাইছি আপনার অভিজ্ঞতার কথা। সেই দিনের কথা বলুন যেদিন আপনি ভেবেছিলেন তেহরানটা ঘুরে দেখবেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি দেখলেন চারিদিকে বোমা পড়ছে, মিসাইল আক্রমণ শুরু হয়ে গেছে। ঠিক কি ছিল, কেমন অভিজ্ঞতা ছিল আপনার? যেদিন আমার ফ্লাইট ছিল বিকেলবেলা, সেই দিনই ভোরবেলা যুদ্ধ শুরু হয়ে গেছে। আদারওয়াইজ আমি তো চলেই আসতে পারতাম ইন্ডিয়াতে, কিন্তু আমি তারপর দেখলাম যে ভোরবেলা দেখলাম যুদ্ধ শুরু হয়ে গেছে। তারপর আমি ছাদে, আমরা যেখানে আমাদের ছাদে আমাদের ইয়ে রয়েছে, ব্রেকফাস্ট এরিয়া রয়েছে, আমরা ব্রেকফাস্ট এরিয়াতে ছাদে গিয়ে দেখছি সেখান থেকে দূর দূরান্তে সব ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছি আমরা। আবার রাত্রিবেলায় যখন হোটেলে ঘুমাচ্ছি তখন দেখছি একদম হোটেলের জানলার পাশ দিয়ে আমি দেখছি ড্রোন উড়ে যাচ্ছে, 10টা 20টা 50টা ড্রোন উড়ে যাচ্ছে রাত্রিবেলা, এবং সেই ড্রোন থেকে শুট হচ্ছে প্রচন্ড জোরে সাইরেন। এবং যখন ওখানে কোথাও বোমা পড়ছে দেখছি আমাদের হোটেলের সামনে দিয়ে আমি দেখছি যে সব অ্যাম্বুলেন্স যাচ্ছে, পুলিশের গাড়ি যাচ্ছে, দমকলের 10টা 20টা গাড়ি যাচ্ছে। সো ইট ওয়াজ লাইক রিয়েলি ইট ওয়াজ ডিফিকাল্ট সিচুয়েশন ফর মি টু স্লিপ এট দ্যাট নাইট। কারণ রাত্রেবেলায় প্রচন্ড, আমরা তো এই ধরনের পরিবেশের সঙ্গে থাকতে অভ্যস্ত নই, ফলে আমাদের কাছে বিষয়টা খুব নতুন ছিল। সো আমাদের জন্য এটা ভয়ঙ্কর রাত ছিল, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। 4-5 রাত আমি ঘুমাইনি ওখানে। রাত আপনি কাটিয়েছেন, রাতের পর রাত জেগে কাটিয়েছেন, সেই অভিজ্ঞতার কথা আমরা যেমন জানতে পারছি। তারপর কোথায় যোগাযোগটা করেন প্রথমে? এজেন্টরা কি বলেছিলেন? দূতাবাসের পক্ষ থেকে বা কি বলা হয়েছিল আপনাকে? দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছিল যে, প্রথমে বলা হয়েছিল যে আপনারা হোটেলের মধ্যেই থাকুন, হোটেলের মধ্যে থাকলে উইল বি সেফ। একদিন আপনারা মিস্টার দে, আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি। মিস্টার দে, একটা বিষয় জানতে চাইবো, স্বাভাবিকভাবেই আপনার পরিবার খুব উৎকণ্ঠার মধ্যে রয়েছে। যে মুহূর্তে এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আপনি রইলেন, সেই সময় পরিবারের সঙ্গে কি যোগাযোগ করতে পেরেছিলেন? হ্যাঁ, পরিবারের সঙ্গে যোগাযোগ আমি করতে পেরেছিলাম, কিন্তু মাঝে মাঝে ইন্টারনেট অফ করে দেওয়া হচ্ছিল। প্রায় টানা 1-1.5 দিন ইন্টারনেট অফ, চালু করলেও খুব লো ফ্রিকোয়েন্সির ইন্টারনেট ছিল, ফলে যোগাযোগ ডিফিকাল্ট হয়ে গেছিল। আমার বাড়ির লোক প্রায় 24 ঘন্টা খবর পাইনি আমার হোয়াট ইজ দ্য কারেন্ট স্ট্যাটাস। সো ইন্টারনেটের কারণে যোগাযোগ করতে পারিনি, আবার ইন্টারনেট ছিল বলেই যোগাযোগ করতে পেরেছি। দুটোই ঘটেছে, টানা 24 ঘন্টা 30 ঘন্টা 36 ঘন্টা ইন্টারনেট ডাউন ছিল। মিস্টার দে, তেহরানে যে হোটেলে প্রথমে ছিলেন, তারপর সেখান থেকে কোথাও শিফট হয়েছিলেন আপনারা? হয়নি, কারণ তেহরানের হোটেল খুব বেশি ছিল, $40 করে পার নাইট ওরা চার্জ করছিল। তো আমি ভেবেছিলাম যে ওর থেকে সস্তায় যদি কোনো হোটেল পাওয়া যায় দেন শিফট করবো, কিন্তু শিফট করতে পারিনি। তার আগেই আমি হোটেল থেকে বেরিয়ে চলে এলাম। আজকে আমি প্রায় 800 কিলোমিটার রাস্তা, 1000 কিলোমিটার রাস্তা প্রায় ট্রাভেল করে, ক্যাসপিয়ান সাগরের পারে পারে আমরা ট্রাভেল করে প্রায় আমরা এসে পৌঁছালাম আস্ত্রা বর্ডারে। তো তার হোটেলে, মাসাদ হোটেল থেকেই আমি ডাইরেক্ট রওনা দিয়েছি। রাত্রিবেলায় একটা ফর সাম 2 to 3 hours I stayed in a mosque to avoid this bombing and everything. Then I started early morning again, and then again we have reached Astra border. এখানে বর্ডার পেরোতে পারছি না, এখানে অপেক্ষা করে আছি, ওয়েটিং ফর দ্য পাসপোর্ট। দিস ইজ দ্য কারেকশন। পাসপোর্ট আমি আজারবাইজান পেয়ে যাবো। পরিস্থিতি, আজারবাইজান গভর্নমেন্ট যদি আমাকে ফাস্ট ট্র্যাকে মাইগ্রেশন কোডটা দিয়ে দেয়, then I'll be very thankful and obliged to them. ফাল্গুনী বাবু, এই জায়গা থেকে জানতে চাইবো যে এই যে যুদ্ধের সময়, সেটাও তো হতে কিছুটা সময় লাগবে, সেক্ষেত্রে আপনি কি ঠিক করে রেখেছেন? এখন পরবর্তীতে আপনার কি পরিকল্পনা রয়েছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এখানে এরা বলেছে মিনিমাম 15 দিন লাগবে, তাই বলে তো 15 দিন অপেক্ষা করা যায় না। সো আই হ্যাভ টু সার্চ অল্টারনেটিভস। আমি এদেরকে ফাস্ট ট্র্যাকে আমার অ্যাপ্লিকেশনটাকে জাজ করার কথা বলেছি, যাতে করে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি তো এখানে একা ভারতীয় নয়, আই ক্যান সি মেনি আদার ইন্ডিয়ান অলসো হিয়ার। অনেক ভারতীয় আমার সঙ্গে এখানে, তারাও আবেদন করেছে, তারাও বসে আছে। এখন এইটা যদি ফেল করে যায়, তাহলে আমার পক্ষে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আর্মেনিয়া বর্ডার। আর্মেনিয়া বর্ডার দিয়েও ভারতীয়দেরকে পাস করে নিয়ে যাওয়া হচ্ছে।
তো এইটা যদি আমার পক্ষে ফেল করে যায় দেন আমি আই উইল থিঙ্ক ফর অল্টারনেটিভ অ্যাজ এন আর্মেনিয়া বর্ডার। কিন্তু এখানে যেহেতু আমি অনেকটা টাইম স্পেন্ড করেছি, এখানে অনেক ইনভেস্টমেন্ট করেছি, আমার প্রায় 40-50 হাজার টাকা খরচা হয়েছে ইভিয়া, তারপরে বম্বে টু বাকু টু বম্বে এয়ার টিকিট, হোটেল বুকিং করতে আমি প্রায় 40-50 হাজার টাকা আমার খরচা হয়ে গেছে। তো এত ইমোশনাল ইনভেস্টমেন্ট, এত ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট, এত জার্নি করে আমি এখানে এসেছি, আমি এখানটাকে ফেল করতে চাই না। আমি এখানেই একবার টিকে থাকতে চাই, সো দ্যাট আমি এই বর্ডার দিয়েই যেন আমি আজারবাইজান চলাম। এরপর এটা ফেল করলে তখন অল্টারনেটিভ ভাববো, যদি আমি আর্মেনিয়া বর্ডার দিয়ে যেতে পারি। কিন্তু এটার উপরে আমি বেশি নজর দিচ্ছি, যদি এটা আমাকে তাড়াতাড়ি হয়ে যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যোগাযোগ করছেন আমার হয়ে, উনি বলরাম শুক্লাকে দিয়ে যোগাযোগ করিয়েছেন এক্সটার্নাল মিনিস্ট্রি অ্যাফেয়ার্স দিয়ে, দেবাশিস বিশ্বাস সহযোগিতা করছেন আমাকে, উনি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং আমার সাংবাদিক বন্ধুরাও যোগাযোগ করছে তারা যাতে করে এই জায়গাটা থেকে আমি বেরিয়ে আসতে পারি। মেনি আর ট্রাইং ফর মি, সবাই চেষ্টা করছে আমার জন্য। মিস্টার দে, আপনি ইরান সীমান্ত অবধি পৌঁছে গেছেন, এই মুহূর্তে ঠিক যে জায়গায় রয়েছেন সেটা কোথায় এবং কি পরিস্থিতি এখানে রয়েছেন আপনি? আমি যেখানে আছি এই জায়গাটা তেহরান থেকে 1000 কিলোমিটার দূর, 800 কিলোমিটার দূর, সো ব্যাপারটা অনেক বেশি সেফ। এই জায়গাটা থেকে আমি খুব থ্যাঙ্কফুল টু গড এবং সবার কাছে আমি কৃতজ্ঞ যে আমি মূল শহর যেখানে ভয়ানক, যেখানে গহ্বর হয়ে রয়েছে, যেখানে সেই জায়গাটা থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি, ফলে ফিজিক্যালি আই এম সেফ। এই জায়গাটা অনেক বেশি, এখানে কোনো মিলিটারি ক্যাম্প, এই জায়গাগুলো অনেক বেশি নিরাপদ, থেকে কোনো প্রশ্ন নেই। নিরাপদ থেকে আমি ভেরি সেফ। এমবাসিও আমাকে বলছে যে আপনি যে জায়গাটা পৌঁছে গেছেন দ্যাট ইজ ভেরি সেফ, শুধু আপনাকে একটু ধৈর্য ধরতে হবে যাতে আমরা আপনার অ্যাপ্লিকেশনটাকে ফাস্ট ট্র্যাকে ফেলে খুব দ্রুত আপনার সমস্যার সমাধান করতে পারি। সো ইন টার্মস অফ দ্য সেফটি অ্যান্ড দ্য সিকিউরিটি দিস প্লেস। মিস্টার দে, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনি সাবধানে ফিরে আসুন এটাই চাইবো এবং এই মুহূর্তে আপনি যেখানে রয়েছেন সেখানেও সুস্থভাবে সাবধানে থাকুন এবং আপনার পরিবারের কাছে আপনি তাড়াতাড়ি ফিরে আসুন, এটাই আমরাও কামনা করছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।